সুপ্রিয় শ্রোতা, অনেকদিন পর আবার ফিরে এলাম মাসুদ রানা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। গল্পটির নাম আমি সোহানা। মাসুদ রানা সিরিজের যতগুলো বই আছে তার মধ্যে এই বইটি আমার সবচেয়ে বেশি প্রিয়। আমার প্রিয় বইটাতে আপনাদের সবাইকে স্বাগত। মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা, প্রথম প্রকাশ মার্চ 1993। মানুষটা সতর্ক, কাজেই অসন্তুষ্ট হবার কারণ আছে মাসুদ রানার। পানিতে নামার আগে ও পরে পরীক্ষা করে দেখে নিয়েছে স্কুবা গিয়ার নিখুঁত অবস্থায় আছে কিনা। মাস্কের বাইরেটা সিগারেটের অবশিষ্টাংশ দিয়ে ঘষেছে, লেন্সের উপর দিয়ে পানি যাতে অবাধে বয়ে যেতে পারে, কারণ জানে তা না হলে সামনের দৃশ্য কাঁপা কাঁপা লাগবে চোখে। ভেতরটা ঘষেছে কেল্প দিয়ে, লেন্সে যাতে বাষ্প না জমে। খানিক পর পর এয়ার ডিমান্ড রেগুলেটর অ্যাডজাস্ট করেছে, কারণ গভীরতা কয়েক ইঞ্চি কম বেশি হলেও অনায়াসে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটতে পারে। রানা আরও জানে কবজিতে বাঁধা স্টেইনলেস স্টিল রোলেক্স ওকে জানিয়ে দিয়েছে এবারের ডাইভে 40 ফুট গভীরতায় 17 মিনিট ধরে রয়েছে ও। এটা ওর দিনের 7ম ডাইভ। তার মানে সব মিলিয়ে 2 ঘন্টার উপর থাকা হয়ে গেছে পানির তলায়। সারফেস থেকে 10 ফুট নিচে 2 মিনিটের জন্য থামতে হবে ওকে, ডিকম্প্রেশনের জন্য ওঠার সময়। স্কুবা ডাইভিং এর সমস্ত নিয়মকানুন মেনে চলার পরও মুহূর্তের অসতর্কতায় বিপদ একটা ঘটেই গেল। সাগরের মেঝেতে শুধু বালি নয়, প্রবালও রয়েছে। এমনভাবে পা ছুড়ল ও, রাবার ফিন পড়া পায়ের নগ্ন গোড়ালি একটা স্টারফিশের তীক্ষ্ণ মুখ কাঁটাবহুল মেরুদণ্ডে বাড়ি খেল। পানির তলায় শব্দে নিজের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। কর্কশ ভাষায় মনে মনে ক্ষোভ প্রকাশ করাও কঠিন, কারণ তা করতে গেলে দম আটকে রাখার একটা ঝোঁক এসে যায়। স্কুবা ডাইভিং এর সময় তা বিপদ ডেকে আনতে পারে। তবে শান্তভাবে চিন্তা করায় কোনো বাধা নেই। তুমি একটা গর্ধ, কারণ এ ধরনের ভুল শুধু আনাড়িদেরই মানায়। ধরনটা অলস ভাবনার মতো, তবে শব্দ নির্বাচনে নির্দয়তার পরিচয় দিল রানা। গালিটা যেন মনে থাকে। ধৈর্যের সঙ্গে শ্বাস প্রশ্বাস নিয়মিত, রশি দিয়ে বানানো বড় বাস্কেটটা নামিয়ে রাখলো ও, পা থেকে খুলে ফেলল ফ্লিপার। হাতের প্রাইং আয়রন দিয়ে পাথরের গা থেকে ছাড়িয়ে আনলো সিস্টারকে। বিশাল চামড়া সর্বস্ব শরীরটা প্রায় 2 ফুট, টকটকে লাল কাঁটাগুলো নড়াচড়া করছে। ওগুলোরই কিছু ডগা নিজস্ব বিষ সহ ভেঙে রয়ে গেছে রানার পায়ের তলার মাংসে। প্রাইং আয়রনের সাহায্যে কাঁপতে থাকা শরীরটা চিৎ করল রানা। উল্টো দিকের নরম শোষকের মুখে চেপে ধরল পায়ের গোড়ালি। সঙ্গে সঙ্গে তীব্র টান অনুভব করলো মাংসে, শুষে নিচ্ছে। 2 মিনিট পর তীব্র ব্যথা কমে এলো। পা ছাড়িয়ে নিয়ে সিস্টারের স্তূপটাকে প্রাইং আয়রনের ডগা দিয়ে সরিয়ে দিল দূরে। আবার ফ্লিপার পড়ল। তারপর পরবর্তী 10 মিনিটের জন্য নিজের কাজে ব্যস্ত হয়ে রইল রানা। চারপাশের পানি শান্ত ও স্বচ্ছ। 20 সেকেন্ড পর পর থামল ও, চোখ বুলিয়ে দেখে নিল কোনো হাঙর বা মোড়ে ইল আসছে কিনা। ঝিনুকের বড় খোল খুঁজে পেতে হলে অভিজ্ঞ চোখ থাকা চাই, বিশেষ করে ওগুলো যদি বালির নিচে আংশিক গাঁথা থাকে। কাউকে এগোতে দেখলে মুখ বন্ধ করে ফেলে ওগুলো, কিংবা বুদবুদ ছাড়ে, কিন্তু তা এতই মৃদু ও ক্ষুদে যে সাধারণত কারো চোখে ধরা পড়ে না। মুক্ত সংগ্রহ দীর্ঘদিনের শখ রানার। ওর চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। বালি খুঁড়ে পাথরের খাঁজে আঙুল গলিয়ে ওগুলোকে বের করে আনলো ও। বোটটা 40 ফুট উপরে সাগরের তলায় প্রকাণ্ড ছায়া ফেলেছে। দেখতে দেখতে ভরে গেল বাস্কেট। ঝুলে থাকা রশির কাছে ফিরে এলো রানা। বাস্কেটের হাতলের সঙ্গে রশির প্রান্তটা বাঁধল। উঠতে শুরু করবে তার আগে চারপাশটা ভালো করে দেখে নিল আরেকবার। না, হাঙর বাবাজিরা নেই আশেপাশে। অলস ভঙ্গিতে উঠছে, লক্ষ্য রাখছে প্রতিদ্বন্দ্বী বুদবুদগুলো যেন আগে থাকে। 3 মিনিট পর পানির ওপর মাথা তুলল রানা। ফিশিং বোটের পাশে বাঁধা ধাপ পেয়ে উঠে পড়ল ওপরে। একটানা কয়েকদিন রোদে থাকায় ওর চামড়া পুড়ে গেছে। পরনের একটা নীল ডেনিম ট্রাঙ্ক প্রায় সাদা হয়ে এসেছে। মাস্ক ও ফ্লিপার খুলে ফেলল ও, তারপর পেছন ফিরল জারকার দিকে।
70 কিউবিক ইঞ্চি অ্যাকুয়াল্যান্টে খোলার জন্য তার সাহায্য দরকার। সিস্টার বলে বসে পড়ল রানা, পাটা তুলল। ভাঙা টোবাকো পাইপটা মুখ থেকে নামিয়ে বোটের বাইরে থুতু ফেলল জারকা। তারপর রানার পায়ের তলায় তাকালো, শিরাবহুল আঙুল দিয়ে টেপাটেপি করলো মাংস। ইজ ওকে বলল জারকা। তার ইংরেজি শুনে এখন আর হাসে না রানা। পাইপটা আবার মুখে তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে উঠল লোকটা। বাস্কেটের ঝিনুকগুলো বোটের মেঝেতে ঢালা হয়েছে। জারকার হাতে ছোট একটা ছুরি, দ্রুত অভ্যস্ত হাতে প্রতিটি ঝিনুক খুলছে সে। ওপরের পিচ্ছিল চামড়ার আবরণে আঙুলের চাপ দিচ্ছে। খোলের চকচকে ভেতরটা গভীর মনোযোগের সঙ্গে দেখার পর কাঁধের উপর দিয়ে ছুঁড়ে ফেলছে পেছন দিকে। জারকা একজন আদিবাসী। 14 পুরুষ ধরে আর্কিপেলাগো দে লাস পার্লাসে বসবাস করছে ওরা। বড় হয়েছে পালোটো গ্রামে। পানামার মেইনল্যান্ড পরোটো থেকে মাত্র 40 মাইল দূরে। সারা জীবনে একবারই মাত্র সেখানে গেছে জারকা। তার বয়স 50, দেখে মনে হয় 70, কিন্তু 48 ঘন্টা একটানা পরিশ্রম করার পরও এতটুকু ক্লান্ত হয় না বা চোখের পাতা নেমে আসে না। সারাটা জীবনই মুক্ত সংগ্রহ করেছে জারকা, ফলে তার পিঠ বাঁকা হয়ে গেছে। 10 বছর আগে ডাইভিং এর সময় এক দুর্ঘটনায় মারা গেছে তার স্ত্রী। পরে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে সে। বিয়ে করে বিপদেই পড়েছে জারকা, কারণ নতুন বউয়ের জেদ ডাইভিং ছাড়তে হবে তাকে। কাজের অভাবে আদিবাসীরা বেশিরভাগ চোর ডাকাত হয়ে গেছে। জারকা সৎভাবে বেঁচে থাকতে চায়। ডাইভিং ছেড়ে দিলে সংসার চালাবে কিভাবে সে? বউয়ের ইচ্ছে শহরে গিয়ে বসবাস করে তারা। ফুটপাতে বসে ব্যবসা করলে তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। তার কথায় যুক্তি আছে, কারণ টুরিস্টরা এদিকে প্রায় না আসায় জারকার রোজগার খুবই কম হয়। তাদের সংসার চালানো অত্যন্ত কঠিন। বছরে 2-1 জন ভবঘুরে টাইপের টুরিস্ট যা আসে, তারা সবাই আমেরিকান হলে কি হবে? হয় পকেট খালি, নয়তো হাড় কিপটে। মজুরি বা মুক্তোর দাম কোনোটাই ন্যায্য পাওয়া যায় না। এই প্রথম একজন আমেরিকানকে মক্কেল হিসেবে পেয়েছে জারকা। লোকটার আচরণ লক্ষ্য করে তার মনের সমস্ত দুঃখ যেন উথলে উঠেছে। এ আবার কেমন লোক? খেতে বসলে ভাগ দেয় তাকে, 10টা মুক্ত পেলে 9টাই তাকে দিয়ে দেয়। আবেগে অস্থির জারকা তার সমস্ত দুঃখ বেদনার কথা গলগল করে বলে ফেলেছে ওকে। একটুও বিরক্ত বোধ করেনি তার নতুন মক্কেল। মন দিয়ে শুনেছে কথাগুলো, তবে কোনো মন্তব্য করেনি। যদিও কাজটা ভালো হয়নি বলে সন্দেহ হচ্ছে তার, কারণ কথাগুলো শোনার পর জারকাকে আর একটি মুক্তও দান করেনিও। কে জানে, তার গল্প হয়তো বিশ্বাস করেনি, হয়তো মনে মনে তার উপর ক্ষেপে গেছে, ধরে নিয়েছে নির্লজ্জ সাহায্য প্রার্থী। সেই থেকে লজ্জায় মরে যাচ্ছে সে। ওরা দুজন একা, বিড়বিড় করলো জারকা। হাত দুটো মুহূর্তের জন্য থেমে নেই। খুবই আশ্চর্যজনক ঘটনা। একটা করে ঝিনুক খুলছে সে, ছুরির ডগা দিয়ে পেশি ছিঁড়ছে। ভেতরে কোনো ফোসকা বা ফুসকুড়ি দেখলে সেটাও কাটছে, কারণ অনেক সময় ওগুলোর ভেতরও আড়ল করা থাকে মুক্ত। না থাকলে পেছনের স্তূপে ফেলে দিচ্ছে খোলটা। সাথে কোনো পুরুষ মানুষ নেই, নির্ঘাত বিপদে পড়বে। কি যেন নাম তার মক্কেলের? মাসুদ আনা, আনা না রানা? নাম যাই হোক, ভারী কাজের লোক। আজ 15-16 দিন একসঙ্গে রয়েছে ওরা। ওর কেরামতি দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে জারকা। অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের লোক, বাছাই না করে কোনো ঝিনুক তোলে না। তারপরও প্রতিদিন 200 করে তুলছে। প্রায় গোলাকার দুটো বড় মুক্ত পেয়েছে ওরা। ঈশ্বরই বলতে পারে কত দাম হবে ওগুলোর। 18টা মুক্ত দিয়ে বোতাম তৈরি করা যাবে। 6 জোড়া মুক্ত পেয়েছে পানির ফোঁটা আকৃতির। আরো 32টা ছোট মুক্ত, ছোট হলেও রং আর নকশার জন্য চড়া দামে বিক্রি হবে ওগুলো। নির্দয় সূর্যের নিচে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে ওরা। পূব দিকে 4 মাইল দূরে রয়েছে আইলা দেল রেই। পশ্চিমে ঘন বাষ্পে ঢাকা পড়ে আছে সান হোসে উপকূল। মাঝখানে গাছপালা নিয়ে ছোট ছোট অনেকগুলো দ্বীপ বিন্দুর মতো ছড়িয়ে আছে। সাগরের তলা থেকে খাড়াভাবে উঠে এসেছে পানির উপর। নিচের দিকে নামছে সূর্য, তবে এখনো এত গরম লাগছে যেন তন্দুরের ভেতর রয়েছে ওরা। মাত্র 2 জন? বিস্ময়ে আবার বিড়বিড় করে উঠল জারকা।
বিপদ হলে কেউ সাহায্য করার নেই। শেষ ঝিনুকটা ফেলে দিয়ে পানি থেকে নোঙর তুলল রানা। জারকার দিকে তাকিয়ে বলল, কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। যেন একটা ধাক্কা খেলো জারকা। কোথায় বস? কেন? আরো পূব দিকে সরে যাব, আমার আরো বড় ঝিনুক দরকার। আমিও যাব বস। দৈনিক $5 সমমূল্যের বালবোয়া মজুরি হিসেবে পাচ্ছে জারকা। এই টাকায় 15 দিন খাটিয়ে নেয় তাকে আমেরিকান টুরিস্টরা। না, বলল রানা, তোমার অন্য কাজ আছে। অন্য কাজ বস? শর্টস এর পকেট থেকে ছোট একটা প্লাস্টিকের থলে বের করে জারকার হাতে ধরিয়ে দিল রানা। বলো তো, কত দাম হবে এগুলোর? তার দিকে পেছন ফিরে পা তুলতে শুরু করলো ও। থলের মুখ খুলে হাতের তালুতে মুক্তগুলো বের করলো জারকা। দেখলো গত 15 দিনে তোলা সবগুলো মুক্তই রয়েছে ওর হাতে, শুধু দুটো বড় মুক্ত ও তাকে দান করা কয়েকটা মুক্ত বাদে। মনে মনে হিসাব করছে জারকা। পাল তুলে বোর্ডটাকে বাতাসের দিকে ঘুরিয়ে দিল রানা। $17 থেকে $1900 বস, নির্ভর করে কোথায় আপনি বিক্রি করবেন, বলল জারকা। মুক্তগুলো থলেতে ভরে রানার দিকে বাড়িয়ে ধরল। ওই টাকাটা তোমার পুঁজি, বলল রানা। যাও, বউ বাচ্চাদের নিয়ে শহরে চলে যাও, দেখো কোনো ব্যবসা করতে পারো কিনা। প্রথম পক্ষের 4টে, দ্বিতীয় পক্ষের 1টা, মোট 5টা বাচ্চা জারকার। বড় দুটোই মেয়ে, তাদের বিয়ে দিতে হবে। গত বছর আমেরিকান টুরিস্টদের অন্তত 3 জন আভাসী ইঙ্গিতে প্রস্তাব দিয়েছে মেয়ে দুটোকে শহরের হোটেলে নিয়ে গিয়ে তুলবে তারা, বিনিময়ে ভালো টাকা পাবে জারকা। রাগে ও ঘৃণায় তাদের কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জারকা, কিন্তু রানা জানে দারিদ্র্যের কষাঘাতে তার রাগ পানি হয়ে যেতে পারে। রানার আচরণ স্রেফ পাগলামি বলে মনে হলো জারকার, কাজেই বিশ্বাস করল না। গম্ভীর হলো সে, বলল, বস, আপনিও দেখছি ওদেরই মতো, গরিব মানুষের সঙ্গে কৌতুক করেন। থলেটা রানার দিকে ছুড়ে দিল সে। রানা ধরতে না পারলে পানিতে পড়ে যেত। জারকার মুখের দিকে তাকিয়ে থাকলো রানা, কিছু বলল না। বুঝতে পারলো শুধু যে কৌতুক মনে করে রেগে গেছে জারকা তা নয়, এটা দান হলেও হতে পারে এই সন্দেহ করে অপমান বোধ করছে সে। রানার জায়গায় নিজে বসে বোটের হাল ধরল জারকা। আরো 2 মাইল উত্তরে তার গ্রাম পোলোটো। 400 গজ বামে খয়েরি ও সবুজ একটা দ্বীপ। দ্বীপের একটা প্রান্ত কয়েকটা সরু ভাগে ভাগ হয়ে সাগরের উপর অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে আছে। ওরা ওখানে গেছে, বিড়বিড় করলো জারকা। হাতের পাইপটা তাক করলো দ্বীপের দিকে। আমার মেয়ে দুটোর মতোই বয়স হবে, তবে আরো সুন্দরী। ওরা বোধহয় আমেরিকান, বোটটাও ভারী সুন্দর। আমেরিকান সুন্দরী? হাসলো রানা। ঠাট্টা করছো তুমি? টুরিস্ট রুট থেকে অনেক দূরে রয়েছে আমরা। কাজ ঝাঁকালো জারকা। তার মক্কেল ঠিক বলছে, তবে এও সত্যি যে সাদা ও নীল একটা বোট দেখেছে সে। 1 ঘন্টা আগে তাকে পাশ কাটিয়ে এদিকে চলে এসেছে। রানা তখন পানির তলায় ছিল। মেয়ে দুটো তাকে উদ্দেশ্য করে হাত নেড়েছে। সঙ্গে কোনো পুরুষ মানুষ ছিল না। এমন হতে পারে টুরিস্টদের মধ্যে যারা ভুল করে পানামা সিটি থেকে আইলা দেল রেইতে চলে আসে, মেয়ে দুটো তাদেরই দলের। কিংবা হয়তো খুব বেশি সাহসী, আশেপাশের দ্বীপগুলো দেখার লোভে একা একাই চলে এসেছে। 2টো মেয়ে, আবার বলল সে। আমি দেখেছি। তাহলে সত্যি দেখেছি, ভাবল রানা। বোটে বসে ঝিমাচ্ছিলে, স্বপ্ন দেখেছ, বলল ও। হাতের থলেটা বোটের উপর রাখলো। এসো, বাজি ধরি। দ্বীপটা যদি কোনো আমেরিকান সুন্দরী থাকে, ওগুলো তোমার। আর না থাকলে আমার সঙ্গে পূব দিকে যাবে তুমি, বিনা মজুরিতে 15 দিন কাজ করবে। রাজি? আপনি বস জেনে শুনে হাঁটতে চাইছেন, অভিযোগ করলো জারকা। শোনো, বলল রানা, এটাকে দান মনে করো না। আমি শুধু দুর্লভ মুক্ত খুঁজছি, পেয়েওছি 2টো। বাকিগুলো তুমি না নিলে অন্য কাউকে দিয়ে দিতে হবে। পায়ের কাছ থেকে আধ ভাঙা একটা ঝিনুক তুলে নেড়ে চেড়ে দেখছে জারকা। আঙুলের চাপ দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো বাদাম আকৃতির একটা মুক্ত। দেখি দেখি।
আগ্রহের সঙ্গে হাত বাড়ালো রানা। হাতে নিয়ে পরীক্ষা করলো জিনিসটা। মূল্যহীন হলো ফেলনা নয়। ঘষে বা চেঁচে একটা মুক্তকে নিষ্কলঙ্ক করতে হলে চর্চা দরকার, দরকার একজন দক্ষ শিল্পীর হাত। কাজটা অত্যন্ত কঠিন, তবে সফল হলে একটা মুক্তোর দাম 5 গুণ বেড়ে যেতে পারে। ব্যর্থ হলে ওটার আর কোনো মূল্যই থাকবে না। চীনাবাদাম আকৃতির এই মুক্তোটা হাত পাকাবার কাজে ব্যবহার করা যেতে পারে। এটা আমাকে দেবে জারকা? রানার গলায় আবেদন। দিতে পারি। 32 পাটি দাঁত বের করে হাসলো জারকা। এক শর্তে, খোঁজ নিয়ে আপনাকে দেখতে হবে মেয়ে দুটো এখানে কি করছে। ওরা যদি এদিকে বেশিক্ষণ থাকে, বিপদ ঘটতে কতক্ষণ। মুক্তোটা পকেটে রেখে দিল রানা। বেশ, এত করে যখন বলছো, তীরে ভেরাও তুমি। বোট ঘুরিয়ে নিয়ে দ্বীপের দিকে এগুলো জারকা। সৈকতে পৌঁছবার আগেই বালিতে ঠেকে গেল খোল। বড় পাল্টা নামাচ্ছে, গুঙিয়ে উঠল পুলিগুলো। পায়ে স্যান্ডেল গলালো রানা, তুলে নিল র‍্যাকস্যাকটা। হাঁটু সমান পানি দিয়ে হেঁটে উঠে এলো দুজন গরম হলুদ সৈকতে। ওদের সামনে আধখানা চাঁদের আকৃতি তৈরি করেছে পাম গাছগুলো। জমিন ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। আরো সামনে একটা রিজ। র‍্যাকস্যাক থেকে বিনকিউলারটা বের করলো রানা। তুমি সংসারী মানুষ জারকা, একজোড়া আমেরিকান সুন্দরীর পিছু নেওয়া উচিত হবে না। আমার জন্য অপেক্ষা করো, কেমন? মাথা ঝাঁকিয়ে পাম গাছের তলায় বসলো জারকা, পাইপটা ধরালো। গাছপালার ভেতর দিয়ে এগোলো রানা। ধীরে ধীরে উঠে যাচ্ছে ঢাল বেয়ে। এদিকে দ্বীপপুঞ্জে মাত্র 1500 মানুষ বাস করে। জারকাদের গ্রামে বাস করে 62 জন। তার ভাষ্য অনুসারে তাদের মধ্যে 16 জন সক্ষম যুবক। সবাই তারা অসহায় অবস্থায় পেলে টুরিস্টদের টাকা পয়সা কেড়ে নেয়। 62 জনের মধ্যে 16 জন, 1500 জনের মধ্যে তাহলে কত? এতগুলো লোকের মধ্যে কারো চোখে যদি পুরুষ সঙ্গী ছাড়া দুটো মেয়ে পড়ে যায়, কি অবস্থা হবে তাদের? নরম মাটি আর পাথরকে জায়গা ছেড়ে দিল বালি। এদিকটায় দোর্দণ্ড প্রতাপ সূর্যের নিচে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছে ঝোপ ও গাছগুলো। 5 মিনিটের মধ্যে রিজের মাথায় উঠে এলো রানা। একটা গাছের গায়ে হেলান দিয়ে চোখে বিনকিউলার তুলল। ওর নিচে খাড়িটা নির্জন, খা খা করছে, তবে জমিনের সরু ফালিগুলোর উপর প্রকৃতি তৈরি রিজের দূর প্রান্তটা নিচু। পরবর্তী সৈকতটা পরিষ্কার দেখতে পেল রানা, সিকিমাইল দূরে। বালির গায়ে কি যেন একটা নড়ে উঠল বলে মনে হলো। ফোকাস অ্যাডজাস্ট করলো ও। পর মুহূর্তে স্থির হয়ে গেল শরীরটা। উত্তেজনায় টান পড়ল পেশিতে। অসুস্থ বোধ করলো রানা। অসুস্থ ও অসহায়। চোখের সামনে একটা হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে। শক্তিশালী বিনকিউলারে প্রতিটি খুঁটিনাটি পরিষ্কার ধরা পড়ল। দুজন লোক, কেউ তারা স্থানীয় নয়। তাদের একজন একটা মেয়েকে ধরে আছে। মেয়েটার চুল মধুরঙা, পরনে সুইমস্যুট, তার হাত মুচড়ে পিঠের ওপর দিকে তোলা হয়েছে। 20 গজ দূরে পানির কিনারায় অপর লোকটা হাঁটু গেড়ে বসে রয়েছে, সামনের দিকে ঝুঁকে। তার নিচে ফর্সা একজোড়া নগ্ন পা দুর্বলভাবে বালিতে লাথি মারছে। দ্বিতীয় মেয়েটার ওই পা দুটো ছাড়া আর কিছু দেখতে পেল না রানা, কারণ উপুর হয়ে রয়েছে সে। লোকটা প্রায় উঠে বসেছে তার পিঠে। 2 হাত দিয়ে মেয়েটার মাথা চেপে ধরছে নরম ভিজে বালির উপর। দ্রুত শ্বাস টানল রানা। সারা শরীর থরথর করে কেঁপে উঠল। হাতে রাইফেল থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে লোক দুজনকে মারতে পারত ও। এমনকি পিস্তল থাকলেও ফাঁকা আওয়াজ করে ওদেরকে ভয় দেখাতে পারত। এখান থেকে সরাসরি সৈকতে পৌঁছানো সম্ভব নয়। ঘোড়া পথ ধরে যেতে হবে। সময় লাগবে 10 মিনিট। আর যদি খাড়িতে নেমে সাঁতরে যাবার চেষ্টা করে, আরো বেশি সময় লাগবে, কারণ খাড়ির ওপারে আরো একটা রিজ রয়েছে, প্রায় খাড়া। 10 মিনিট। লম্বা পা দুটো স্থির হয়ে গেল। লোকটাকে দাঁড়াতে দেখলো রানা। মেয়েটা বালির উপর পড়ে আছে, নড়ছে না। এখন তাকে আগের চেয়ে ভালোভাবে দেখতে পাচ্ছে। বিকিনি পরে আছে সে। বান্ধবীর চেয়ে তার চুল অনেক কালো ও ঘন। মুহূর্তের জন্য লোকটার মুখ দেখতে পেল রানা, সঙ্গে সঙ্গে চিনতে পারল। চেহারাটা নয়, ধরনটা। গোটা দুনিয়া জুড়ে এরকম চেহারা কয়েকশো দেখেছে। একজন খুনির চেহারা, ঠান্ডা, নিষ্প্রভ ও নিজ। একজন পেশাদার খুনি। লোকটা সম্ভবত ভাড়াটে, ধারণা করলো রানা। এই টাইপের লোকেরা শত্রুতাবশত কাউকে খুন করে না,
খুন করে শুধু টাকার বিনিময়ে। লোকটা পেশিবহুল নয়, তবে লম্বা চওড়া, কালো স্ল্যাক্স আর সাদা শার্ট পরে আছে, হাফ হাতা। মুখ আর বাহু পুড়ে গেছে রোদে। শোল্ডার হোলস্টারের অস্তিত্ব শার্টের বাইরে থেকেও পরিষ্কার টের পাওয়া গেল। অসহায় রাগে এখনো কাঁপছে রানা, হাঁপিয়ে উঠেছে। দেখলো বালুর উপর দিয়ে মেয়েটাকে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে লোকটা। মেয়েটার মাথা পানির নিচে চেপে ধরল সে। তার মানে দুর্ঘটনা বলে চালানো হবে, ডুবে মারা গেছে। নীল ও সাদা বোটটা একসময় পাওয়া যাবে, অল্প পানিতে নোঙর ফেলে আছে কোথাও। লাশটা যদি আদৌ পাওয়া যায়, ফুসফুসে থাকবে পানি, আঘাতের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু লোক দুজন কারা? এলো কোত্থেকে? কিভাবেই বা এলো? তাড়াতাড়ি বিনকিউলার ঘোরালো রানা। ঠান্ডা মাথায় নিপুণ দক্ষতার সঙ্গে খুন করা হচ্ছে মেয়েটাকে। দেখতে গিয়ে প্রথম মেয়েটার কথা মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল ও। ইচ্ছে হলো চিৎকার করে, ওদের কুকর্মের সাক্ষী আছে জানলে হয়তো মেয়েটাকে ছেড়ে পালাবে ওরা। কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তাটা বাতিল করে দিল। একটানা বাতাস লাগছে ওর মুখে, চিৎকার করলেও ওদের কানে তা পৌঁছবে না। প্রথম লোকটা এখনো ধরে আছে তাকে, ব্যথায় কষ্ট পাচ্ছে মেয়েটা। তাকেও কি খুন করবে ওরা? সেরকম ইচ্ছে থাকলে একজন একজন করে কেন? এসব প্রশ্ন না তুলে চেষ্টা করা উচিত ওদের কাছে পৌঁছানো। বিনকিউলার নামিয়ে নেবে রানা। আকস্মিক একটা নড়াচড়া লক্ষ্য করে স্থির হয়ে গেল ও। মেয়েটা কিছু একটা করেছে, সম্ভবত পা ছুড়েছে পেছন দিকে। ভাগ্য ভালো লোকটার শরীরের স্পর্শকাতর জায়গায় লেগেছে, তা না হলে তলপেটের নিচেটা দু হাতে চেপে ধরে ওভাবে বসে পড়তো না। মেয়েটা মুক্ত, ছুটছে সে। ধীরে ধীরে সিধে হলো লোকটা, ব্যথায় কুচকে আছে হিংস্র মুখ। তবু মেয়েটাকে ধাওয়া করলো সে। সঙ্গীর মতোই সেও একটা শোল্ডার হোলস্টার পরে আছে। একই টাইপের চেহারা দুজনের, নির্দয় পাষণ্ড। মেয়েটার উপর ফোকাস স্থির করলো রানা। সাবাস, ছুট লাগা, আরো জোরে। নিজের অজান্তে মরিয়া হয়ে বিড়বিড় করে উঠল রানা। চলে আয় এদিকে। মেয়েটার মুখ পরিষ্কার দেখতে পাচ্ছে এখন। বয়স খুব কম, 18 কি 19। ভয়ে ভাঁজ খেয়ে আছে মুখের চামড়া। দৌড়াবার প্রাণপণ চেষ্টায় সরু হয়ে আছে মুখ, যেন শীষ দিচ্ছে। আরো অদ্ভুত ব্যাপার, ছোটার মধ্যে থাকলেও হাত দুটো নিজের সামনে পুরোপুরি লম্বা করে রেখেছে সে। একটু কোনাকুনি ভাবে সাগর থেকে দূরে সরে আসছে। তার সামনে বালির বিস্তৃতি, তবে খানিকটা দূরে নিচু পাঁচিলের মতো উঁচু হয়ে আছে পাথর। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে রানা। পাথরটার কাছে এসেও মেয়েটা তার ছোটার গতি কমালো না। রানা বুঝলো লাফ দিয়ে পেরিয়ে আসবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তেও লাফ দেওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। সে যেন পাথরের নিচু পাঁচিলটা দেখতেই পায়নি। পাঁচিলটা চওড়া, লাফ দিলে উপরে উঠতে পারত, টপকাতে পারত না। টপকাতে হলে আরো একটা বা দুটো লাফ দেওয়ার দরকার। পাঁচিলের অস্তিত্ব টের পেয়ে সেটাকে এড়াবার চেষ্টা করলো মেয়েটা, কিন্তু এখন আর সম্ভব না। শরীরটা শুধু ঘুরলো, পাঁচিলে পা লেগে পড়ে গেল সে। মাত্র 1 সেকেন্ড, তারপরে আবার সিধে হলো সে, ছুটতে শুরু করলো। ইয়াল্লাহ! আটকে রাখা দম ছাড়লো রানা, দু চোখে অবিশ্বাস। মেয়েটা আবার ছুটছে বটে, কিন্তু দাঁড়াবার পর দিকভ্রান্ত হয়ে পড়েছে সে। জানে না কোন দিকে যাচ্ছে। সর্বনাশ! আটকে উঠল রানা, সরাসরি খুনিটার দিকে চলে মেয়েটা। এবারও লোকটার উপস্থিতি একেবারে শেষ মুহূর্তের আগে টের পেল না সে। আগের মতোই হাত দুটো সামনে লম্বা করা। লোকটা এখন আর ছুটছে না, স্থির দাঁড়িয়ে আছে সে। আলিঙ্গন করার জন্য সামনে মেলে ধরেছে হাত দুটো। মাংসল প্রকাণ্ড মুখে নিঃশব্দ হাসি ফুটছে, পরিষ্কার দেখতে পেল রানা। সরাসরি লোকটার বাহুর ভেতরে ঢুকে পড়ল মেয়েটা। ক্ষিপ্র প্রতিক্রিয়া হলো, শরীরটা মুচড়ে বেরিয়ে আসার চেষ্টা করলো বন্ধন থেকে, কিন্তু তার কাঁধ শক্ত করে ধরে ফেলল লোকটা। পর মুহূর্তে দুজনেই পড়ে গেল বালির উপর। হাত পা ছুঁড়ে ধস্তাধস্তি করছে মেয়েটা, শরীরের উপর থেকে লোকটাকে সরাবার ব্যর্থ চেষ্টা করছে। ওদের দিকে ছুটে আসছে লোকটার সঙ্গী, চিৎকার করে কি যেন বলল সে। মেয়েটার উপর থেকে হঠাৎ নেমে পড়ল প্রথম লোকটা। তারপর হাতের কিনারা দিয়ে প্রচন্ড একটা কোপ মারলো তার ঘাড়ের পাশে। স্থির হয়ে গেল শরীরটা।
ইয়াল্লা, মেয়েটা অন্ধ, ফিসফিস করলো রানা। ঘামে ভিজে গেছে ওর হাতের তালু। ওরা যদি একেও খুন করতে চায়, ওর কিছু করার নেই। আর যদি... দুজনেই এখন মেয়েটার উপর ঝুঁকে রয়েছে। তার হাত নিয়ে কি যেন করছে ওরা। উজ্জ্বল ধাতব কিছু চকচক করে উঠল, ধরা পড়ল রানার চোখে। সম্ভবত হাইপোডার্মিক। মনে মনে প্রার্থনা করলো তাই যেন হয়। সিধে হলো লোক দুজন, নিজেদের মধ্যে কি যেন আলাপ করলো। তারপর একজন ঝুঁকে নিজের কাঁধে তুলে নিল মেয়েটাকে। ঘুরলো ওরা, ফিরে যাচ্ছে। ফিরছে সৈকতের দিকে নয়, ঢালের দিকে। সৈকত থেকে বেরোতে হলে ওই ঢাল বেয়ে ওপারে উঠে যেতে হবে ওদেরকে। বেঙ্কিওলার নামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ভুরুর ঘাম মুছল রানা। অন্ধ একটা মেয়ে, কর্কশ শোনালো নিজের গলা। এরই মধ্যে ছুটতে শুরু করেছে ও। খাড়ির দিকে পিঠ, সামনে সামান্য উঁচু হয়ে উঠে গেছে পাথুরে জমি। ছুটছে ও, জানে কি করতে হবে ওকে। চিরতরুণ মাসুদ রানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। জীবনানন্দ দাশ ও জসিমউদ্দিনের রোদনক্লিষ্ট বাংলা মায়ের এক দামাল সন্তান। বুক ভরা দেশপ্রেম আর গোটা অস্তিত্ব জুড়ে রোমাঞ্চের নেশা। তারই সংক্ষিপ্ত নাম MR9। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এর অন্যতম এজেন্ট রানা। MR9 ওর কোড নেই। দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো পরিবেশে নিজেকে সহজেই খাপ খাইয়ে নিতে পারে ও। ছদ্মবেশ ধারণের সমস্ত কৌশল ওর জানা। সবকটা মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় থাকায় যে কোনো জনগোষ্ঠীর সঙ্গে অনায়াসে এক হয়ে মিশে যেতে পারে ও। বর্তমানে BCI এর কোনো দায়িত্ব নেই রানার কাঁধে, কারণ ছুটিতে রয়েছে ও। এবারের ছুটিতে ল্যাটিন আমেরিকায় এসেছে শুধু মুক্ত সংগ্রহ করার জন্য। এও এক ধরনের অ্যাডভেঞ্চার, তবে শিকারের কোনো ইচ্ছে না থাকায় সঙ্গে করে রাইফেল আনেনি। আর সাধারণত ছুটিতে থাকার সময় সঙ্গে কোনো পিস্তল বা রিভলভার রাখে নাও। এই মুহূর্তে অস্ত্র বলতে শুধু ছুরি রয়েছে ওর সঙ্গে। সাগরের তলায় নামার সময় দরকার হতে পারে বলে সঙ্গে রেখেছে। ছুরিগুলো দীর্ঘদিনের পুরনো, বহুকাল ধরে ব্যবহার হয়েছে। ছুটছে রানা, মাথার ভেতর কাজ চলছে। সম্ভাবনার কথা বিবেচনা করছেও, রণকৌশল ঠিক করে রাখছে। খুনি দুজন নিশ্চয় কোনো বোট থেকে এসেছে। বোটটা নির্ঘাত বড় আকৃতিরই হবে, সেজন্যই কম পানিতে ঢুকতে পারেনি সেটা। পাহাড়ি ঢালটা পায়ে হেঁটে পেরিয়ে এসেছে ওরা। সেই পথেই ফিরে যাচ্ছে অজ্ঞান মেয়েটাকে নিয়ে। ওদের বোটটা দেখতে চায় রানা। আরো জরুরি ব্যাপার হলো, পাহাড়ি ঢালের মাথায় ওদের আগে পৌঁছতে হবে ওকে। ছোটার গতি ক্রমশ বাড়ছে ওর। গাছপালা ঢাকা ঢালের মাথায় উঠে এলো। লোক দুজনকে এখনো দেখতে পাচ্ছে না। ঝোপের ভেতর গা ঢাকা দিয়ে এগোচ্ছে। কিনারার কাছে পৌঁছতে বোটটা দেখতে পেল রানা। তীর থেকে 200 গজ দূরে নোঙর ফেলেছে। 40 ফুট লম্বা, 2 ইঞ্জিনের একটা ইয়ট, সেলুন ও ফ্লাই ব্রিজ উঁচু মঞ্চের ওপর। বোটের নিচে পানিতে নীল ও সাদা ডোরাকাটা শার্ট পরা এক লোককে দেখা গেল। বড় একটা ডিঙি নৌকায় দাঁড়িয়ে রয়েছে সে। ডিঙিটা বোটের গায়ের কাছে ঢেউয়ের তালে তালে দুলছে। দেখে মনে হলো তীরে আসার প্রস্তুতি নিচ্ছে সে। ডান দিকে চট করে একবার তাকিয়ে দেখে নিল রানা খুনি দুজন ফিরেছে কিনা। ঘন একটা ঝোপের ভেতর বসে পড়ল, আবার বিনকিউলার তুলল চোখে। ইয়টের ফোরডেকে 3 জন লোক দাঁড়িয়ে রয়েছে। একজনের কাপড় চোপড় ডিঙিতে দাঁড়ানো লোকটার মতো দাঁড়িয়ে আছে গ্যাংওয়েতে। বাকি দুজনের দিকে ফোকাস ফেলল রানা। বিস্ময়ের একটা ধাক্কা খেল সঙ্গে সঙ্গে। দুজনের একজন রোগা, মুখটা সরু। হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার শরীর সামান্য ঝাঁকি খাচ্ছে। ঘন ঘন হাত ও মাথা নাড়ার মধ্যে ভার সুলভ একটা ভঙ্গি আছে। তাকে রানা চেনে। তবে ওর মনোযোগ কেড়ে নিল দ্বিতীয় লোকটা, যে শান্তভাবে দাঁড়িয়ে আছে যেন একটা মূর্তি, এক দৃষ্টে তাকিয়ে আছে তীরের দিকে। মুখের রং প্রায় ধূসর, কান দুটো অসম্ভব খাড়া। এতটা দূর থেকে চোখের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে না দেখেও ওগুলোর বর্ণনা দিতে পারবে না। চোখের সাদা অংশটুকু কালচে হয়ে গেছে, তার উপর লাল সরু দাগ পড়েছে অনেকগুলো। 2 বছর আগে লোকটার চুল ছিল রেশমের মতো ঝলমলে ও কালো, এখন সব সাদা হয়ে গেছে। তার চুলের এই অপ্রত্যাশিত পরিবর্তনের জন্য দায়ী
রানা ও সোহানা। কোন লোকের কাছ থেকে চুরি যাওয়া $20 লাখ হিরে কেড়ে নাও, তারপর তাকে 3 দিন ধরে ধাওয়া করো, বাজি ধরে বলা যায় তার চুল সাদা হয়ে যাবে। বিশেষ করে লোকটা যদি পেনি ফিদার হয়, যার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। পেনি ফিদার ও ব্রুনেল। চোখে বিনকিউলার তোলার পর 5 সেকেন্ড পেরিয়েছে। ওটা নামিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে পিছু হটতে শুরু করলো ও, যতক্ষণ না জমিনের একটা ভাঁজের আড়ালে পড়ে গেল ইয়টটা। এখনো জানে খুনটা কার নির্দেশে হয়েছে। একটা মেয়েকে খুন, আরেকটাকে অপহরণ। এর মধ্যে আরো বড় কিছু আছে। কি হতে পারে সেটা নিয়ে পরে মাথা ঘামানো যাবে। আপাতত ওর কর্তব্য পরিষ্কার। ওদের হাত থেকে উদ্ধার করতে হবে অন্ধ মেয়েটাকে। উত্তর দিকে এগোলো রানা। সরু একটা পথ ঢালের ঠোঁটের দিকে এগিয়ে গেছে, যেদিক দিয়ে উঠে আসবে খনি দুজন। ভালো বা নিরেট কোনো আড়াল নেই এদিকে। লোকগুলো ঢালের ঠিক যেখানটায় উঠে আসবে বলে ধারণা করলো ও, তার 20 গজ সামনে একটা গাছ রয়েছে। ইতিমধ্যে অনেক নিচে নেমে এসেছে সূর্য। পথের উপর লম্বা ছায়া পড়েছে গাছটার। খাপ থেকে ছুরি বের করে গাছের দিকে ফিরে দাঁড়ালো রানা। অপেক্ষা করছে। রানার অপেক্ষার মধ্যে কোনো অস্থিরতা নেই। ওর মন খালি হয়ে আছে, স্থির হয়ে আছে শরীরটার মতো। নিষ্পলক চোখের নড়া বাদে প্রাণের আর কোনো লক্ষণ নেই। ওই গাছ, মাটি বা আশেপাশের বাতাসের সঙ্গে কোনো পার্থক্য নেই। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে এক হয়ে মিশে গেছে। এ হলো নিনজুৎসুর একটা কৌশল। পুরোপুরি চোখের সামনে থেকেও প্রতিপক্ষের দৃষ্টিতে ধরা না পড়া। বলা হয় আগেকার দিনে নিনজায় সুদক্ষ গুরুরা নাকি কারো চোখে ধরা না পড়ে ভিড়ের ভেতর দিয়ে হেঁটে যেতে পারতেন। ঢালের মাথায় উঠে 10 গজ না এগোনো পর্যন্ত খুনিরা যদি ওকে দেখতে না পায়, তাতেই সন্তুষ্ট রানা। লড়ার জন্য দাঁড়িয়ে আছেও, কিন্তু লক্ষ্য রাখবে লোক দুজন যাতে গুলি করতে না পারে। গুলি হলে ইয়ট থেকে শুনতে পাওয়া যাবে। তাহলে ঢালের মাথায় প্রথমে একজনকে দেখা গেল, যে লোকটা মেয়েটাকে ধরে রেখেছিল। সামান্য হাঁপাচ্ছে সে, ঘামে ভেজে গেছে মুখ। সাদা শার্ট ও কালো স্ল্যাক্স পরা অপর লোকটা কয়েক পা পেছনে রয়েছে। এ লোকটা আকারে বড়, কাঁধে অজ্ঞান মেয়েটা পড়ে থাকায় সামান্য ঝুঁকে আছে সামনের দিকে। দাঁড়িয়ে পড়ল সে, বলল, আমাকে একটু বিশ্রাম দাও বব। গলাটা বেসুরো, কর্কশই বলা যায়। ঠান্ডা, প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে রানা। একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে চলে গেল মেয়েটা। দুজনেই জর্জ লরেন্স হোলস্টার পরে আছে, স্প্রিং ক্লিপ সহ। প্রতিটি হোলস্টারে একটা করে .38 স্পেশাল বডিগার্ড 5 শট হ্যামারলেস রিভলভার। এবার সামনে থাকলো বড় আকৃতির লোকটা। বালিবহুল জমিনের ওপর ক্লান্ত ভারী পা ফেলে হেঁটে আসছে। দুবার রানাকে ছুঁয়ে গেল তার দৃষ্টি, কিন্তু দেখতে পেল না। রানার কাছ থেকে 8 কদম দূরে যখন হঠাৎ বোধোদয় ঘটল তার। চমকে দাঁড়িয়ে পড়ল, হাতটা উঠে গেল শোল্ডার হোলস্টারে। রানার ছুরি ধরা হাতের কবজি ঝাঁকি খেল। ভারী ছুরিটার পিছু ধাওয়া করলো ও। ছুরির 11 ইঞ্চি লম্বা ফলা নাভির ঠিক 6 ইঞ্চি উপরে ঢুকলো। ওপর দিকে মুখ করে থাকায় বিধে গেল হৃৎপিণ্ডে। হোলস্টারের স্প্রিং ক্লিপ থেকে রিভলভারটা বের করে এনেছে লোকটা। এই সময় মারা গেল সে। সৈকতে খুন হওয়া মেয়েটার চেয়ে অনেক তাড়াতাড়ি। লোকটা পড়ে যাচ্ছে, লাফ দিয়ে বাধাটা টপকালো রানা। দ্বিতীয় লোকটার দৃষ্টিতে ভোজবাজির মতো উদয় হলো ও। বাদামি ও অর্ধনগ্ন একটা প্রাণী, চোখ দুটো চকচকে কালো। রানাকে মানুষ হিসেবে চিনতে পারলেও বিশ্বাস করতে পারল না বিস্ময়ের মাত্রা এতই প্রবল। দীর্ঘ একটা বাহু লম্বা হলো, লোহার চিমটের মতো রানার বুড়ো আঙুল ও তর্জনী চেপে ধরল তার ওপরের ঠোঁট, নাকের ঠিক নিচে। সামনের দিকে ঝাঁকি দিতেই ব্যথায় কাতর একটা চিৎকার বেরিয়ে এলো লোকটার গলা থেকে। মাটিতে মুখ থুবড়ে উপর হয়ে পড়লো লোকটা। তার গায়ের উপর পড়লো মেয়েটা। মুখ থুবড়ে পড়লো বলেই রিভলভারের বার ধরা তার হাতটা নিজের শরীরের নিচে চাপা পড়ে গেল। লোকটার মাথার তেল চকচকে চুল মুঠো করে ধরল রানা। কপালটা দ্বিতীয়বার সজোরে ঠুকে দিল মাটিতে। অপর হাত দিয়ে তার গা থেকে ঠেলে সরিয়ে দিল মেয়েটাকে। পর মুহূর্তে ঝট করে উঁচু করলো মাথা। একই সঙ্গে হাতের কিনারা দিয়ে কোপ মারলো লোকটার ঘাড়ের পেছনে। অস্পষ্ট হলেও মট করে একটা শব্দ ঢুকলো রানার কানে। সিধে হলো,
ছুরিটা উদ্ধার করার জন্য ফিরে এলো প্রথম লোকটার কাছে। বালিতে ঘষে ফলাটা পরিষ্কার করলো ও, ঢুকিয়ে রাখলো খাপের ভেতর। মেয়েটার কাছে ফিরে এসে অনায়াসে তাকে তুলে নিল দু হাতে। ফিরতে পথ ধরে দ্রুত হাঁটা ধরল। ঢাল বেয়ে বাম দিকে নেমে যাচ্ছে। এ পথে গেলেই জারকার বোটের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। সুষ্ঠুভাবে কাজ করছে রানার মাথা, সম্ভাবনাগুলো বিবেচনা করছে। কম করেও 20 মিনিট পর সঙ্গীদের ফিরতে দেরি হচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে উঠবে পেনি ফিদার। কি ঘটছে দেখার জন্য তীরে কাউকে পাঠাবে সে। আরো 15 মিনিট পর আশেপাশের পানিতে একটা বোট খুঁজতে বেরোবে তারিয়র। কোনো বোট দেখলেই সেটাকে চ্যালেঞ্জ করবে ওরা, সার্চ করবে। জারকার বোট মাথা তাঙলে। এই সময়ের ভেতর সেটাই চড়ে পালানো সম্ভব নয়। একমাত্র সমাধান হতে পারে গুহা। সাগর থেকে সরাসরি ওটার ভেতর ঢুকে পড়তে পারে ওরা। দ্বীপের উত্তর প্রান্তে ওটা, বাইরের কারো জানার কথা নয়, শুধু আশেপাশের দ্বীপবাসীরা চেনে। প্রবেশ মুখটা যথেষ্ট চওড়া, পাল নামিয়ে নিলে অনায়াসে ভেতরে ঢোকা যাবে। ওখানে ওরা ঘন্টা দুয়েক নিরাপদে লুকিয়ে থাকতে পারবে। আর সন্ধ্যের পর ওদেরকে খুঁজে পাওয়া পেনি ফিদারের পক্ষে সম্ভব হবে না। ওর হাতে নেতিয়ে থাকা মেয়েটার দিকে তাকালো রানা। হালকা শরীর, সম্ভবত 110 পাউন্ড হবে। সরু হাড়ের ওপর ভরাট মাংস, হাতগুলো যথেষ্ট লম্বা। কাছ থেকে দেখায় বয়স সামান্য বাড়লো, 20 কি 21 হবে। মুখে কোনো তিল বা দাগ নেই। নারী সুলভ বৈশিষ্ট্যগুলো যে কোনো মেয়ের মনে ঈর্ষার উদ্রেক করবে। চেহারাটা সুন্দর, সন্দেহ নেই, তবে যতটা না সুন্দর তার চেয়ে বেশি মিষ্টি ও সরল। রানার মনে হলো অসহায় একটা শিশুকে ধরে আছে ও। অদ্ভুত একটা অনুভূতি হলো। লোভ নয়, গোপন কোনো আকাঙ্ক্ষা নয়, রোমাঞ্চ বা পুলকও নয়। মেয়েটা যেন ওর ভেতর কোথাও একটা ছিপি খুলে দিয়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে কোমল স্নেহ। যা ঘটার ঘটে গেছে, কিন্তু মেয়েটা জানে না। জ্ঞান ফিরলে, অন্ধ চোখের পাতা খুললে রানার মুখে শুনতে হবে তাকে তার বান্ধবী বেঁচে নেই। 1 ঘন্টা পেরিয়ে গেছে। বালিময় পথের উপর যেখানে একটা পাম গাছ দাঁড়িয়ে আছে, দুজন লোককে দেখা গেল। একটা লাশের পাশ থেকে সিধে হয়ে দাঁড়ালো ব্রুনেল ম্যাকার্থি। ভেজা হাতটা শার্টের কিনারায় মুছল। বককে মারা হয়েছে ঘাড়ের হাড় ভেঙে, বলল সে। সরে এসে দ্বিতীয় লাশটার পাশে বসল। ট্রাউজারের পকেটে হাত গুলিয়ে দাঁড়িয়ে আছে টমাস পেনিফিদার। চেহারা দেখে মনে হতে পারে সাংঘাতিক একঘেয়েমিতে ভুগছে সে। মারা হয়েছে ঘাড় মোটকে, বিড়বিড় করল। জুতোর ডগা দিয়ে খোঁচা দিল দ্বিতীয় লাশটার পাঁজরে। আর এটাকে মারা হয়েছে ছুরি দিয়ে? হ্যাঁ, বোঝাই তো যাচ্ছে বস। কি ধরনের ছুরি? বড় কোনো ছুরি। ক্ষতটার দিকে ভুরু কুচকে তাকালো ব্রুনেল। এত বড় গর্ত পেন্সিল দিয়ে সম্ভব নয়। নিজের চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। হাড় সর্বস্ব মুখে সরু হয়ে উঠল চোখ দুটো। আমার ধারণা ছুরিটা ছোড়া হয়েছিল। অচেনা কাউকে কাছাকাছি হেঁটে আসতে দিয়ে ভুল করেছে ফার্গুসন। ভুল করলে তার মাসুল তো দিতেই হবে। নিষ্প্রাণ চোখ মেলে পশ্চিম দিকে তাকালো পেনিফিদার। অস্তগামী সূর্য সাগরটাকে লাল টকটকে ইস্পাতের বিশাল একটা চাদরে পরিণত করেছে। রানা? প্রায় কোমল শোনালো তার গলা। প্রশ্নটা যেন নিজেকেই করলো সে। রানা? মাসুদ রানা? ব্রুনেলের ভুরু জোড়া আরো একটু কুচকালো। এখানে কোত্থেকে আসবে সে? বস, আপনার কি? কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো পেনিফিদার। গভীর মনোযোগের সঙ্গে কি যেন ভাবছে সে। চেয়ে আছে, কিন্তু কিছু দেখছে বলে মনে হলো না। কেন এই কথা আপনার মনে হচ্ছে বস? আবার জিজ্ঞেস করলো ব্রুনেল। তার ছুরি খেয়ে মারা গেছে এমন লোক আমি দেখেছি, বিড়বিড় করছে পেনিফিদার, যেন নিজের সঙ্গে কথা বলছে। কিন্তু বস, আপনার মতো আমিও জানি রানা ছোট ছুরি ব্যবহার করে, বলল ব্রুনেল। এটার তুলনায় সেগুলো আলপিন। রানা, দৃঢ় কণ্ঠে বলল পেনিফিদার। এখন আর ক্ষীণ সন্দেহটুকুও নেই। কেন বা কিভাবে তা বলতে পারবো না। দৃষ্টিতে প্রাণ ফিরে এলো। তবে রানা যে এখানে ছিল এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কিন্তু নেই।
এরকম যে ঘটবে আমি জানতাম। তোমাকে বলিনি তাকে আমি অনুভব করতে পারি? গত বছর আমি আমস্টারডামে ছিলাম, মনে হলো আশেপাশে কোথাও আছে সে। কি মনে পড়ে? তোমাকে বললামও কথাটা, আর তার 2 ঘন্টা পরে তাকে আমরা দেখতে পেলাম রেল স্টেশন থেকে মেয়েটার হাত ধরে বেরিয়ে আসছে। সেবার আমার কাছে অস্ত্র ছিল না, তাই লাগাতে চেষ্টা করিনি। আরো 2বার আমার অনুভূতি সাবধান করে দিয়েছে আমাকে। 2বারই জরুরি কাজে ছিলাম, পিছু নিতে পারিনি। কিন্তু আমি জানি ওর নিয়তি ওকে আমার কাছে নিয়ে আসবে। এবারই বোধহয় শেষবার, অর্থাৎ এবার আমার প্রতিশোধ নেবার পালা। কিন্তু একা শুধু রানা নয় বস, ওর বান্ধবীও আপনার অনেক ক্ষতি করেছিল, মনে করিয়ে দিল ব্রুনেল। রানা ও সোহানার প্রসঙ্গে আলোচনা করা বসের একটা বাতিকে পরিণত হয়েছে, জানে সে। বসের জীবনে ওরা দুজন একটা অভিশাপ। 2 বছর আগে $20 লাখ দামের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল ওরা। বসের এই বাতিকটা নিয়ে ব্রুনেল খানিকটা চিন্তিতও বটে। 2 বছর আগে সেই দিনটির পর থেকে বসের মধ্যে কিসের যেন একটা অভাব লক্ষ্য করছে সে। প্রচন্ড শারীরিক ও মানসিক শক্তি, বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথায় হিসেব কষার গুণ অটুটি আছে, তবে পরিপূর্ণ আত্মবিশ্বাসে সামান্য হলেও ঘাটতি দেখা দিয়েছে। ব্রুনেল অনেক বছর ধরে পেনিফিদারের সঙ্গে আছে। তার ধারণা বস একা মাসুদ রানার সঙ্গে এখন আর পেরে উঠবেন না। গত 1 ঘন্টায় যা ঘটেছে সেজন্য মনে মনে খুশি হলো ব্রুনেল। এই দ্বীপে এমন কেউ আছে যার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তাদের নেই। আমাদের এই ক্ষতি দৈত্যটা পছন্দ করবে না বস। আসলে ঠিক উল্টোটা বোঝাতে চাইল সে। সে হাসবে। আক্রোশে হিস করে উঠল পেনিফিদার। দৈত্যটা হাসবে, কোনো সন্দেহ নেই, জানে ব্রুনেল। মনে মনে স্বস্তি বোধ করল সে। পেনিফিদারের পরাজয় উপভোগ করবে দৈত্য, দলের পরাজয় তার কাছে তেমন গুরুত্ব পাবে না। হাসবে সে, মেয়েটাকে আটক করার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। তবে পেনিফিদার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কথা এখনো বলা যায় না। সে কি লন্ডনে বস? জানতে চাইল ব্রুনেল। তাই তো থাকার কথা, ডক্টর জিমসনকে সরাতে হবে না? ও হ্যাঁ, শ্রদ্ধেয় ডক্টর জিমসনকে ইহলোক থেকে ছুটি দিতে হবে বলে হাসল ব্রুনেল। যাক, অন্তত কয়েকটা দিন দৈত্যটা আমাদেরকে বিরক্ত করতে পারবে না। আর মেয়েটাকে যে বা যারাই কেড়ে নিয়ে যাক, এখনো খুব বেশি দূরে যেতে পারিনি। কপালে হাত রেখে সাগরের দিকে তাকালো সে। একজোড়া জেলে নৌকা ধীরগতিতে দক্ষিণ দিকে যাচ্ছে। মাথা ঝাঁকালো পেনিফিদার। সন্ধ্যের আগ পর্যন্ত খুঁজবো আমরা, তারপর ফিরে যাব পানামায়। ভাড়াটে যত লোক পাওয়া যায় সবাইকে ডাকবে তুমি। রেডিওতে এখনই খবর পাঠাও শহরে। এয়ারপোর্ট ও হাইওয়েতে পাহারা বসাও। শহর আর বন্দরগুলোয় স্থানীয় লোকদের কাজে লাগাও। সবাইকে জানিয়ে দাও কিরকম দেখতে সে। সে মাসুদ রানা? বস, ব্যাপারটা স্রেফ আপনার অনুমান। চোখ নামিয়ে লাশটার দিকে তাকালো পেনিফিদার। চেহারায় কোনো ভাব ফুটল না, সজোরে লাথি মারল লাশের গায়ে। তারপর ঘুরে দাঁড়ালো সে। হ্যাঁ, অনুমানই, কিন্তু ওর ব্যাপারে আমার অনুমান কখনো মিথ্যে হয় না।